আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা দেখলাম মোটামুটি রোদ। আজকে না, ঠিক গতকালকে থেকে বা গত পরশু থেকে হালকা হালকা রোদ ছিল, কিন্তু আজকে সকাল থেকে রোদটা ভয়ঙ্কর এক কথায়। তবে একটা টাইমে না এরকম রোদ দেখলে খুব মন খারাপ হয়ে যেত, কিন্তু এখন খুবই ভালো লাগছে যে অ্যাটলিস্ট রোদের কারণে বন্যার পানি একটু হলেও শুকাবে। আমাদের এলাকায় নাকি পানি একটু একটু করে কমছে, আবার বৃষ্টি হইলেই লেভেল হয়ে যায়। পানি নাকি আপাতত স্রোতও একটু কমেছে, মানে আগের মতো এত ভারী স্রোত নাই। তো এখানে আমি সকালবেলা নাস্তা রেডি করে নিচ্ছি, পরোটা ভেজে নিয়েছি, আর এখানে বানাবো চা। তো ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। যে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সব সময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরের দিক দেখে যে অনেক রোদ। এই যে আমার খুব ভালো লাগছিল, মনটাই ভালো হয়ে গেছিল। আহমদের বাবা বলছিল যে কয়দিন আমরা রোদ খাই, কোনো সমস্যা নাই, আর মানুষগুলো তো একটু উপকার হবে। তো ও অফিসে যাওয়ার আগে বাজার করে দিয়ে গেছে, লাল শাক, তারপরে পেঁয়াজ কলি, টুকটাক যেটুকু সম্ভব হয়েছে আর কি। আমরা সবজি আসলে একটু বেশি করে কিনি কয়েকদিনের জন্য। ফ্রিজে তরকারি রেখে খাওয়াটা পছন্দ না আমাদের, মানে রান্না তরকারিটা। তবে এই সবজিগুলো আমি বাহিরে রেখে ইউজ করব, শুধু পেঁয়াজ কলিটা রেখে দিব। সে বেগুন এনেছে, ওলকপি এনেছে, পেঁয়াজ এনেছে, আলু এনেছে, সব কিছুরই দাম নাকি একটু বেশি বেশি। তারপরেও আমরা খুশি, ইনশাল্লাহ হয়তো এই দুর্দশা কেটে যাবে। কারণ আমাদের প্রধান উপদেষ্টা আলহামদুলিল্লাহ সে কথা কম বলে, কিন্তু কাজেই প্রমাণ দিচ্ছে আস্তে আস্তে। কালকের একটা নিউজ খুবই ভালো লেগেছে, যে ঢাকা ইউনিভার্সিটির যে নতুন ভিসি উনি সবাইকে জামাতের নামাজ পড়াইছে, যেখানে কোরআন তিলাওয়াত করার জন্য কিছু ছাত্রকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা পরিবেশ। তারপরে এই যে বন্যার্থদের জন্য সাহায্য করা বা সব কিছু মিলে। তবে কিছু কিছু জিনিস খুবই খারাপ লাগে, যে এই যে কিছু থেকে কিছু হইলে শাহবাগে আন্দোলন, এই রিক্সাওয়ালারা, তারপরে আনসার বাহিনীরা, আসলে এগুলোর পেছনে কে আছে, কারা কলকাঠি নাড়ছে সেটা আগে দেখা দরকার। কারণ এগুলো আসলে একটা সরকার 16 বছর ধরে একটা অনিয়ম করে গেছে। আরেকজন এসে তো 16 দিনেই সেটা করে ভালো, মানে ঠিক করে ফেলতে পারবে না, একটু তো সময় দেওয়া দরকার, তাই না? এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এবং তিনি নিজেও খুব বিনীতভাবে অনুরোধ করেছেন একটু সময় দেওয়ার জন্য, বিশৃঙ্খলা যেন না করি আমরা। আমাদের ভরসা আছে যে ইউনূস সাহেব ইনশাল্লাহ ভালো কিছুই করবেন আমাদের জন্য অ্যাটলিস্ট। কারণ তো আর টাকা পয়সার অভাব নেই আলহামদুলিল্লাহ, উনি ভিভিআইপি মানুষ। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করছি ভালোই হবে। এই যে দেখেন, সবসময় আমরা দেখতাম যে ত্রাণ চুরি হয়, তেল থেকে শুরু করে সব কিছু, কিন্তু এবছর দেখেন মাশাল্লাহ সবাই দিচ্ছে। এবছর কিন্তু কোনো চুরিদারি নেই, এবছর সবাই যে যার সাধ্য মতো, সামর্থ্য মতো যেখানে পারছে ছুটে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। আলহামদুলিল্লাহ, এমন বাংলাদেশি তো আমরা চেয়েছিলাম। তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে ফলগুলো সাজায় রাখতেছি। ফল সাজায় রাখতে আমার খুবই ভালো লাগে, কালারফুল। আর ফল আনলে আমি আস্তে ধীরে সময় নিয়ে গোছাই, এতে করে সুন্দর করে গোছাইতে পারে। আর নিজেই অবাক হয়ে দেখি আল্লাহ সৃষ্টি কত সুন্দর, কি সুন্দর রং। এই ফলগুলোতেই যদি এত সুন্দর রং থেকে থাকে, আর আল্লাহর বাকি সৃষ্টিগুলো না জানি কত সুন্দর। আমি তো অনেক কিছুই দেখি নাই এই পৃথিবীর, জানি না কখনো দেখতে পারবো কিনা এই সৌন্দর্যগুলা। তো এখন চলে আসছে রান্না বান্না করতে, সব কিছু গোছগাছ করে তারপরে রান্নাঘরে এসেছি। আগেই কেটে কেটে নিয়েছি যাতে করে কাজটা আমার জন্য ইজি হয়ে যায়। তো এই যে এখানে আমি এখন লাল শাক ভাজি করব। আহমদের বাবা লাল শাক ভাজিটা পছন্দ করে, বাট আমার একটু চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে লাল শাক রান্নাটা পছন্দ। আমার মনে আছে ছোটবেলায় যখন লাল শাক দিয়ে ভাত খেতাম, তখন বলতাম যে রক্ত রক্ত, তখন দেখতাম যে লাল শাকের রংটা আলাদা হয়ে যেত, আর শাকগুলো কেমন যেন একটা সবুজ সবুজ হয়ে যেত, আর খেতেও ছিল সেই রকম মজা। কিন্তু এখন আর সেই জিনিসগুলো নাই। তো যাই হোক, যখন যেটা আছে তখন সেটা নিয়েই থাকতে হবে, আফসোস করে তো আর লাভ নেই। তবে আমাদের বাচ্চারা অনেক কিছু দেখে নাই, এটাই একটা আফসোস। তো আমি এখানে লাল শাক কেটে ধুয়ে দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ, একটু পেঁয়াজ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে এটা যখন পানিটা শুকিয়ে যাবে, তারপরে এটা তেলে বাগার দিয়ে নিব, তাহলে হয়ে যাবে সিম্পল লাল শাক ভাজি। শাকটা আমরা এভাবেই আর কি রান্না করি।
এদিকে আমি লাউটা রান্না করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলেই টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় আর খুবই মজা লাগে। আমার সব কিছুতেই ধনেপাতা ভালো লাগে। ধরেন একটু কচুমুখী রান্না করলাম বা একটু লাউ, তারপরে ধরেন একটু কলা রান্না করলাম, মানে যে কোনো তরকারিতে ভালো লাগে। আর ভর্তা হলে তো কোনো কথাই নেই। ডালের মধ্যে ধনেপাতা দিলে ডালের ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়। তো আমি লাউটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, সাথে ছিল টমেটো আর ধনেপাতা তো থাকবেই। আমার এদিকে রান্নাটাও আলহামদুলিল্লাহ শেষের দিকে। এখানে একটু পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি লাল শাকটা বাগার দিব। লাল শাক তখন বাগার দিয়ে নেই, জাস্ট আমি রেখে দিয়েছিলাম, ভাপ দিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে একটু শুকনা মরিচ দিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে বাগার দিব। আহমদের বাবা এই শুকনা মরিচটা খেতে খুবই পছন্দ করে। তো আগে করতাম কি, এই মরিচটা ভেঙে মিক্স করে ফেলতাম, কিন্তু এখন আর সেটা করি না, যেহেতু আহমদ খাবে এই জন্য আর কি আর মিক্স করি না, আস্ত রেখে দিই, যার যার প্রয়োজন হয় সে খাবে। রান্নাবান্না শেষ হয়ে গেলে আরেক ঝামেলার কাজ হচ্ছে এগুলো সব ক্লিন করা, রান্নাঘর ক্লিন করা। কারণ রান্না শেষ করার সাথে সাথে এগুলো ক্লিন না করে যদি জমায় রেখে দিই তাহলে সহজে করতেও মন চায় না, আর পরে করতে গেলে অনেক কষ্টও হয়। তো যাই হোক, আমি এখন এগুলো ক্লিন করব। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্টই হচ্ছে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।